আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যুর প্রতিশোধ পর্ব 4। তো চলেন শুরু করা যাক। সেই বৃদ্ধার কথা শোনার পর আমার শরীর কেঁপে উঠল। এত বছর ধরে মনে করতাম মায়ের মৃত্যুর জন্য শুধু বাবাই দায়ী, অথচ বৃদ্ধ জানালেন আসল খুনি নাকি অন্য কেউ। আমার চোখে ভেসে উঠল বাবার কঠিন মুখাবয়ব। ছোটবেলায় কতবার বাবাকে দোষারোপ করেছি, মনে মনে ঘৃণা করেছি, অথচ যদি তিনিই সত্যি নির্দোষ হন তাহলে আমার সমস্ত বিশ্বাসই তো ভেঙে যাবে। বৃদ্ধ নিঃশব্দে দরজা বন্ধ করলো, চারপাশে তাকালেন যেন কেউ শুনছে কিনা। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, তোর মা মারা যাওয়াতে রাতে আমি নিজ চোখে দেখেছি। তোমার বাড়ির উঠোনে একটা কালো গামছা বাঁধা লোক ঢুকেছিল। তার হাতে কিছু ছিল। আমি দূরে দাঁড়িয়ে দেখেছিলাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি। আমার বুকের ভিতর ঢাকের মতো শব্দ হতে লাগলো। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, আপনি লোকটাকে চিনতেন? বৃদ্ধ মাথা নিচু করলেন, চোখে অপরাধ বোধের ছায়া। চিনতাম, কিন্তু নাম বলতে গেলে আমার প্রাণ যাবে বাবা সাজিদ। ও এখনো গ্রামে আছে, আর যারা সত্য জানে তাদের মুখ বন্ধ করে দেয়। বৃদ্ধের কথাগুলো যেন রক্ত ঠান্ডা করে দিল। ঠিক তখনই হঠাৎ বাইরে আবার সেই ছায়ামূর্তি। জানলার ফাঁক দিয়ে স্পষ্ট দেখলাম গামছা বাঁধা এক লোক দাঁড়িয়ে তাকিয়ে আছে। চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। আমি দরজা খুলে দৌড় দিলাম, কিন্তু সেই মুহূর্তে অদৃশ্য গ্রামের অন্ধকার গলির ভেতর মিলিয়ে গেল। আমার মনে হলো বৃদ্ধের ভয়ের অকারণ নয়। এ লোকটা সবসময় নজর রাখছে। আমি কি জানছি কার সাথে কথা বলছি? এরপর আমি সিদ্ধান্ত নিলাম বাবার কাছে যাব। বহু বছর ধরে যার খোঁজ ছিল না, আজ আমি তার সামনে দাঁড়াবো। অবশেষে খুঁজে পেলাম তাকে। শহরের এক প্রান্তে এক জরাজীর্ণ ঘরে, মুখে ক্লান্তির ছাপ, চোখে একরাশ দুঃখ। তিনি যেন সবসময় ভারে ঝুঁকে পড়েছেন। আমি দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার মায়ের হত্যাকারী? বাবা হেসে ফেললেন, একটা তৃপ্ত হাসি, ভাঙা হাসি। তুই সাজিদ না? তুইও তাহলে আমাকে অপরাধী ভাবিস? সত্যিটা শুনতে সাহস আছে তোর? আমি বুক চিতিয়ে বললাম, বলো বাবা, আমি সব জানতে চাই। বাবা ধীরে ধীরে শুরু করলেন, তোর মা ছিল খুব সাহসী। তার ভিতরে ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার আগুন। সে জানতো তার চারপাশে যাদের সে আত্মীয় বন্ধু ভেবেছিল, তাদের ভিতরে একজন আসল শয়তান বাস করতো। মাফিয়া ছিল সে, চোরাচালান, খুন, মাদক সবকিছুতেই জড়িত। তোর মা তাকে ধরে ফেলেছিল, এবং তোর মায়ের কাছে কিছু সম্পত্তি ছিল। যে ওই সম্পত্তিগুলো নেওয়ার জন্য তোমাকে বারবার ছাপ দিতে লাগলো, কিন্তু তোর মা সেগুলো তাকে দিতে অস্বীকৃত জানালো। আর সেদিন প্রবাসে সবাইকে জানাবার সিদ্ধান্ত নিল। সে রাতেই তাকে হত্যা করা হলো, তাকে মেরে ফেলা হলো। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। বাবার চোখে পানি টলমল করছে। আমি কাবা গলায় বললাম, কিন্তু সবাই বললো তুমি দোষী। বাবা মাটির দিকে তাকিয়ে বললেন, এর কারণ হলো তো ছোটবেলায় আমাদের ডিভোর্স হয়েছিল। আমি ছিলাম রাগী। ডিভোর্স হয়েছিল আমার জন্য, তোর মায়ের কোনো দোষ নেই। তোর মা যখন তোর নানার বাড়িতে চলে গেল তোকে নিয়ে, তখন আমার খুব কষ্ট হতো তোদের জন্য। তাই আমি প্রায় সেখানে গিয়ে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতাম তোদের একটু দেখার জন্য। এটাকে আমি সবাই জানতো। তোর মায়ের মৃত্যুর দিনও আমি সেখানে ছিলাম, কারণ ওকে দেখতে গিয়েছিলাম। সে সুযোগে খুনিরা প্রমাণ সাজালো আমার বিরুদ্ধে, তাই আমি পালাতে বাধ্য হলাম। এরপর ওরা তোকে কোথায় নিয়ে গেল আমি জানতাম না। আমি তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। বাবা হঠাৎ বলা নামিয়ে, আসল খুনি ছিল তোর মায়ের রক্তের সম্পর্কের একজন। আমার বুকের ভেতর রক্ত জমাট বাঁধলো। আমি হতবাক। মামা নাকি? তখন বাবা আবার নিশ্চুপ হয়ে গেল, এবং তিনি অঝরে কাঁদতে লাগলেন। তাকে আর কিছু বলতে পারলাম না। ব্যর্থ হয়ে আমি বাড়ি ফিরে আসলাম। একদিন চাচির ঘরে আমি হঠাৎ মায়ের পুরানো একটি বক্স পেলাম। তার ভিতরে ছেঁড়া কাপড়, পুরনো গয়না, আর একটি ডায়েরি। ডায়েরির পাতায় কয়েকটি লাইন স্পষ্ট। সেখানে লিখেছেন, আজকাল মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। রাতে উঠোনে পায়ের শব্দ শুনি, কিন্তু কাউকে বলতে পারি না। সবাই মনে করবে আমি ভয় পেয়েছি। ডায়েরি পড়ে আমার শরীর শিউরে উঠল। মা আগে বুঝেছিলেন কেউ তাকে হত্যার ফাঁদে ফেলছে। গভীর রাতে হঠাৎ গ্রামের মসজিদের ইমাম সাহেব আমার কাছে এলেন। তিনি ফিসফিস করে বললেন, তোর মায়ের মৃত্যুর রাতে আমি মসজিদের বারান্দায় বসেছিলাম। আমি দেখেছি কেউ একজন তোর মায়ের ঘর থেকে দৌড়ে বের হয়েছিল, কিন্তু ভয়ে মুখ খুলিনি। আজ আর চুপ থাকতে পারছি না। আমি স্তব্ধ হয়ে গেলাম। যদি এতজন লোক সত্য জানে, তবে এতদিন তারা কেন চুপ ছিল? কার ভয় তারা নীরব? কয়েকদিন পরই হঠাৎ মামা ফিরে এলেন। তার আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই অবাক। বিদেশ বছর বছর ঘুরে বেড়ানো লোকটা হঠাৎ গ্রামে কেন? আমার চোখ পড়তেই বুক কেঁপে উঠল। মামার চোখ দুটো অদ্ভুত চকচক করছে, ঠোঁটে এরকম শীতল হাসি, যেন ভেতরে কিছু লুকিয়ে রেখেছে। সে আমাকে জড়িয়ে ধরল, কিন্তু তার অলিঙ্গনে কোনো উষ্ণতা ছিল না। সে ঠান্ডা গলায় বলল, সাজিদ, শুনছি লয়ার হয়েছিস। এখন তো তুই খুব সত্য খুঁজে বের করবি, তাই না? তার সেই কথায় বুকের ভেতর অদ্ভুত শিহরণ জাগলো। মনে হলো মামা যেন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে রাতে আমি আবার বাবার কাছে বসে সব খুলে বললাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, সাজিদ, তোর মায়ের মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। কিন্তু আমি জানতাম কে দায়ী। সে আমার শ্বশুর বাড়ির মানুষ, তোর মামা। আমি চমকে উঠলাম। মামা? কিন্তু কেন?
মামা চোখ নামিয়ে ফিসফিস করে বললেন, তোর মায়ের নামে কিছু জমি জমা ছিল, মামা সব সময় চাইতো সেগুলো নিজের দখলে নিতে। তোর মা বাধা দিত, তর্ক করতো, কিন্তু তোর মা সেগুলো দিতে রাজি হতো না। তাই সেই রাগান্বিত হয়ে তোমাকে খুন করে সব সম্পত্তি দখল করে নিয়েছে। আমার বুক কেঁপে উঠলো। যে মামাকে আমি ছোটবেলা থেকে আদর্শ মনে করতাম, সেই নাকি খুনি। আজ আমি আবার মায়ের ডায়েরি পড়তে বসলাম নিজের রুমে। এক জায়গায় লেখা ছিল, আজ আমার ভাই এসে বলল আমি যেন জমি জমা তার নামে লিখে দিই। আমি রাজি হইনি। ওর চোখে অদ্ভুত আগুন দেখেছি, আমি ভয় পাচ্ছি। একদিন এই আগুন আমার জীবনই নিভিয়ে দেবে। এই লাইনগুলো পড়ে হাত কেঁপে উঠলো। সব মিলিয়ে যেন এক অদৃশ্য জাল স্পষ্ট হয়ে উঠছিল। হঠাৎ ঘরে জ্বালায় ঝাঁ পড়লো। আমি তাকাতেই দেখি মামা দাঁড়িয়ে, চোখে জ্বলন্ত দৃষ্টি, হাতে একটা ধারালো ছুরি, সদৃশ্য কিছু চকচক করছে। আবার শরীর জমে গেল। সে ধীরে ধীরে বলল, সাজিদ, তুই কি ভাবছিস তোর মা কেন মরলো সেটা খুঁজে বের করবি? আমি স্থির কণ্ঠে বললাম, হ্যাঁ মামা, সত্য খুঁজবো, কারণ সত্য একদিন প্রকাশ পেতেই হবে। মামা ঠোঁটে শীতল হাসি ফুটল। সত্য? সত্য মানুষকে বাঁচাই না, মারে। তোর মাকেও মেরেছে। তারপর হঠাৎ সামনে গিয়ে এসে ফেস করে বলল, হ্যাঁ সাজিদ, আমি শেষ করেছিলাম তোর মাকে। আমার শরীর বিদ্যুৎ খেলে যাওয়ার মতো কেঁপে উঠলো। আমি ভেবেছিলাম হয়তো শুধু সন্দেহ, কিন্তু মামা নিজেই স্বীকার করলো। তারপর সে ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, তোর মা বুঝতে পারেনি আমি তার রক্ত, অথচ রক্তই কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়। আমার হাত কাঁপতে শুরু করলো, বুক ধরফর করেছিল, কিন্তু আমি জানতাম ভয় পেলে হবে না। আমি একজন লয়ার, সত্যকে প্রমাণ দিয়ে ধরতেই হবে। ঠিক তখনই বাইরে থেকে কুকুরের ঘেউ ঘেউ। আমার চোখ খেয়াল করলো গ্রামের বৃদ্ধ, যিনি আগের রাতে সত্যের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি চুপচাপ আমাদের কথোপকথন শুনছিলেন। মামা হঠাৎ তাকে লক্ষ্য করে চিৎকার করে বলল, তোকে আমি বাঁচতে দিব না। বৃদ্ধ আতঙ্কে দৌড়ে পালাতে লাগলেন। আমি তাড়াতাড়ি মামার হাত চেপে ধরলাম। মনে হলো আজই সত্য রক্ত ঝরবে। আমার কানে এখনো বাজছে মামার ভয়ঙ্কর স্বীকারোক্তি, আমি মেরেছি তোমার মাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, আমি কি প্রমাণ জোগাড় করতে পারবো, নাকি মামা আবার সব গোপন করে দেবে? এই সত্য প্রমাণ করতে হলে আমাকে শুধু নিজের সাহস নয়, গ্রামের সবাইকে জাগাতে হবে। কারণ মায়ের হত্যার বিচার যদি না হয়, তাহলে আমি সাজিদ নামক সন্তানকেও মরে যাব ভিতরে ভিতরে। মামার ভয়ঙ্কর স্বীকারোক্তি শোনার পর আমার বুকের ভেতর আগুন জ্বলে উঠলো। কিন্তু আমি জানি শুধু মুখে বলা কথাই সত্য প্রমাণ হবে না। আমাকে প্রমাণ চাই, সাক্ষী চাই। আমি একজন লয়ার, তাই জানি আইন, কাগজ, কলম আর সাক্ষ্যের উপর দাঁড়াই। সকালে সেই বৃদ্ধকে খুঁজে পেলাম, যিনি সেদিন রাতে সব দেখেছিলেন। বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, বাবা সাজিদ, আমি তোর মাকে রক্ষা করতে পারিনি, কিন্তু এবার আর চুপ থাকবো না। আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি কি দেখেছি। আমি তার হাত শক্ত করে ধরলাম। আপনি আমার পাশে দাঁড়ান, এবার সত্যকে কেউ আর চেপে রাখতে পারবে না। এরপর আমি মায়ের ডায়েরি পুলিশের হাতে দিলাম। ডায়েরির পাতায় স্পষ্ট লেখা, মামা বারবার জমি তার নামে লিখে নেওয়ার জন্য চাপ দিতেন, আর মায়ের শেষের দিনের ভয়াবহ কথাগুলো সেখানে ছিল। এই ডায়েরি যেন মামার বিরুদ্ধে প্রথম শক্ত প্রমাণ। মসজিদের ইমাম সাহেব এগিয়ে এলেন। তিনি বললেন, আমি দেখেছি তোমার মায়ের ঘর থেকে এক লোক দৌড়ে বেরিয়েছিল। আমি চিনেছিলাম সে তোমার মামা। তার কণ্ঠে দৃঢ়তা ছিল। এই সাক্ষী যেন মামার বিরুদ্ধে আরেকটা বড় আঘাত। বাবাও এতদিন চুপ থেকেছেন, কিন্তু এবার তিনি সহ্য করতে পারলেন না। তিনি নিজেই বললেন, আমি সব জেনেও চুপ ছিলাম, কিন্তু আমার চুপ থাকার কারণে আমার স্ত্রীর খুনি পার হয়ে গেছে। আজ আমি আদালতে গিয়ে বলবো আমি জানতাম অপরাধীকে। বাবার এই সিদ্ধান্তে আমাকে আরও দৃঢ়তা করলো। আমি সব প্রমাণ হাতে নিয়ে গ্রামের বিচার সভা ডাকলাম। পুরো গ্রাম ভিড় করলো। আমি দাঁড়িয়ে সবাইকে বললাম, আজ থেকে 30 বছর আগে আমার মা খুন হয়েছিলেন। এতদিন আমরা ভেবেছিলাম সেটা আত্মহত্যা বা পারিবারিক দ্বন্দ্বে আমার বাবা হত্যা করেছিল, কিন্তু আসল খুনি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমি বৃদ্ধ, ইমাম সাহেব আর বাবার সাক্ষ্য সবাইকে শোনালাম। ডায়েরির পাতাগুলো পড়ে শোনালাম। গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। সবাই মামার দিকে তাকিয়ে রইল। মামা প্রথমে সব অস্বীকার করলো, কিন্তু একের পর এক প্রমাণ শিক্ষার সামনে এসে কেঁপে উঠলো। অবশেষে তার মুখ থেকে বেরিয়ে গেল, হ্যাঁ, আমি শেষ করেছিলাম তোর মাকে, কারণ সে আমার পথে বাধা ছিল। আমি তার জমি চাইতাম, সে দিতে রাজি হয়নি। তার কণ্ঠে ঘৃণা আর অনুতাপ মিশেছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমি পুলিশকে ডেকে মামাকে গ্রেফতার করালাম। হ্যান্ডগ্রাফ পরানো হলো তার হাতে। সে যখন আমাকে তাকিয়ে বলল, তুই তো আমার ভাগ্নে, তুই কি আমাকে এভাবে ধরিয়ে দিবি? আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, আমি শুধু ভাগ্নে না, আমি একজন লয়ার, আর ন্যায়ের কাছে রক্তের সম্পর্ক কখনোই বড় নয়। মামাকে গাড়িতে তুলে নেওয়া হলো। গ্রামবাসী চিৎকার করে উঠল, ন্যায় বিচার চাই, সাজিদ জিন্দাবাদ। ওই দিনে গ্রামের আকাশে হালকা বৃষ্টি নেমেছিল। বৃষ্টির ফোঁটা গায়ে লাগতে মনে হলো মা আকাশ থেকে আমার দিকে তাকিয়ে আছেন। মনে মনে বললাম, মা, তোমার হত্যার বিচার আমি শুরু করেছি। এখন আর কেউ তোমার সত্যকে চাপা দিতে পারবে না। তারপর